কার্ল মার্কস বলেছিলেন, ইতিহাস যখন ফিরে আসে তখন তা প্রথমে ট্র্যাজেডি এবং পরে প্রহসন হিসেবে ধরা দেয়। আরজি করের ট্র্যাজেডিকে যারা আজ নির্বাচনী স্লোগানে বদলে প্রহসন তৈরি করছে, এই ভিডিওটি তাদের জন্য। মিথ থেকে স্লোগান বানিয়ে যারা বিচার ছিনিয়ে আনার একক কৃতিত্ব নিতে চাইছে, তারা কি ভুলে গেছে রিজওয়ানুর রহমানের সেই ইতিহাস? কেন বারবার মৃতদেহকে রাজনৈতিক পুঁজি বানায় বামফ্রন্ট? বামপন্থীদের এই লাশখেকো রাজনীতির ধিক্কারযোগ্য দলিল আজ আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি চন্দ্রিমা, আপনারা দেখছেন মাধ্যম। মিথ থেকে স্লোগান বানাও, স্লোগানকে ইতিহাস বানাও, ইতিহাসকে ভোটে বেচো। রাজনীতিতে সবচেয়ে বড় বিপজ্জনক মানুষ সে যে অন্যের বেদনাকে নিজের রাজনৈতিক পুঁজি বানায়। সেদিন রাতে আমরাই ছিলাম ছিনিয়ে আনতে বিচার। সত্যি নাকি আবারও ইতিহাস বিকৃতির পুরনো বাম কৌশল? রাজনীতিতে স্মৃতিভ্রংশ খুব সুবিধাজনক একটি রোগ, বিশেষ করে যখন জনতার আবেগকে নিজের পকেটে পুরে নেওয়ার চেষ্টা চলে। আজ বামফ্রন্টের মুখে শোনা যাচ্ছে, সেদিন রাতে আমরাই ছিলাম ছিনিয়ে আনতে বিচার। এই একটি লাইনই যথেষ্ট বুঝিয়ে দেওয়ার জন্য কি নিখুঁত কায়দায় একটি স্বতঃস্ফূর্ত জন আন্দোলনের কৃতিত্ব নিজের নামে লিখে নিতে চাইছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তথা বামফ্রন্ট। আরজি কর কাণ্ডের পর যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন গড়ে উঠেছিল, সেটি ছিল সাধারণ মানুষের বিবেকের বিস্ফোরণ। কোনো দলীয় পতাকা নয়, কোনো নির্দিষ্ট নেতার ডাক নয়, শুধু একটি অনুভূতি, এই অন্যায় মেনে নেওয়া যায় না। সেই সময় যখন বিজেপির অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পল সেই মঞ্চে গিয়েছিলেন, তখন তাদের গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। যুক্তি ছিল স্পষ্ট, এটি অরাজনৈতিক মঞ্চ। সেই যুক্তি দিয়েছিল কারা? বামফ্রন্টের নেতাকর্মীরাই। আর আজ সেই একই মানুষেরা গলা ফুলিয়ে গান বাজছেন, সেদিন রাতে আমরাই ছিলাম ছিনিয়ে আনতে বিচার। প্রশ্ন একটাই, তাহলে মঞ্চটা অরাজনৈতিক ছিল নাকি শুধু আপনাদের রাজনীতির জন্যই সংরক্ষিত ছিল? যে মঞ্চে অন্যকে উঠতে দেওয়া হয়নি, আজ সেই মঞ্চের মালিকানার দাবি করার নৈতিক অধিকার কার? এটা কি প্রতিবাদ ছিল নাকি সুযোগের অপেক্ষায় থাকা রাজনৈতিক শকুনদের নামার মুহূর্ত? একটি মেয়ের নৃশংস মৃত্যুকে কেন্দ্র করে জনতার ক্ষোভ বিস্ফোরিত হয়েছিল। সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন, কেউ দলীয় পতাকা নিয়ে নয়, কেউ ভোটের হিসাব নিয়ে নয়, কেউ ভবিষ্যতের রাজনৈতিক লাভের সমীকরণ কষে নয়। মানুষ নেমেছিল কারণ তাদের ভেতরে ক্ষোভ ছিল, অন্যায় বোধ কাজ করেছিল, বিচার চাওয়ার তাগিদ ছিল। কিন্তু বামফ্রন্ট সেখানে কি দেখালো? রাজনীতি দেখল, একটি মৃতদেহ, একটি আবেগ, একটি সম্ভাব্য জনমঞ্চ। Where there is public grief, opportunistic politics often smell opportunity. এই জায়গাতেই বামপন্থীদের চরিত্র ধরা পড়ে। লাশের রাজনীতি নতুন কিছু নয়। রিজওয়ানুর রহমানের মর্মান্তিক মৃত্যুর পর যা হয়েছিল তা অনেকেরই মনে আছে। সেই শোকার্ত পরিবারের পাশে দাঁড়ানোর আগে শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক দখলদারি। সাধারণ মানুষ রাস্তায় যখন নেমেছিল ন্যায় বিচারের দাবিতে, তখন একটি দল সুকৌশলে সেই আন্দোলনের মালিকানা নিজের করে নিয়েছিল। অভয়ার ক্ষেত্রেও একই ছক, একই কৌশল, একই উদ্দেশ্য। কিন্তু বিধিবাম সেখানে বড় বাধা হয়ে দাঁড়ালো ভুক্তভোগী পরিবার। অভয়ার মা বাবা সেই ফাঁদে পা দেয়নি, যে ফাঁদে পা দিয়ে রিজওয়ানুর রহমানের মর্মান্তিক মৃত্যুর আজ কোনো সুরাহা হলো না। তার নিথর দেহ রাজনীতির খোলা বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয়ে গেল। নির্যাতিতা আজ লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছে, আর অভিযুক্ত ব্যক্তি বিরোধিতা করা সেই দলেরই ক্ষমতার আসনে বসে প্রভাব বাড়িয়ে চলেছে। অভয়ার মা বাবা যখন বামেদের প্রত্যাশা মতো তাদের ছাতার তলায় এলেন না, বরং অন্য একটি রাজনৈতিক শক্তির সমর্থনমুখী অবস্থান নিলেন। সে আবেগকে হাতিয়ার বানাতে চেয়েছিল বামফ্রন্ট। সেই আবেগের নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। আর সেখান থেকেই শুরু ক্ষোভ, হতাশা এবং অভয়ার মা বাবার প্রতি কুৎসা রটানো। আজ তাই গান, কবিতা, স্লোগান সবকিছুর মধ্যে ইতিহাস পুনর্লিখনের চেষ্টা। সেদিন রাতে আমরাই ছিলাম ছিনিয়ে আনতে বিচার। এই ধরনের লাইন আবেগ তৈরি করতে পারে, কিন্তু সত্য তৈরি করতে পারে না। সেদিন রাতে কারা ছিল? ছিল সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ কর্মজীবী মানুষ, সাধারণ মা বাবা, সাধারণ নাগরিক, যারা কোনো পার্টির নির্দেশে নয়, নিজেদের বিবেকের তাড়নায় নেমেছিল। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তখনও সেই জনস্রোতের একটি বড় অংশ হতে পারে, কিন্তু নেতৃত্ব, মালিকানা, বিচার ছিনিয়ে আনার একক দাবিদার একেবারেই নয়। জনতার আন্দোলনকে পার্টির আন্দোলন বলে চালানো মানেই জনতার অপমান।
বামফ্রন্টের আসল সমস্যা এরা বদলায় না, শুধু ভাষা বদলায়। এই দলের কাছ থেকে পরিবর্তন আশা করা অনেকটা সেই কুয়োর মতো, যেখানে বারবার বালতি ফেলা হয় কিন্তু জল ওঠে না, তবু মানুষ আশায় বালতি ফেলতেই থাকে। এটা বাম রাজনীতির বহুদিনের ধাপ্পাবাজি। সত্যের পাশে দাঁড়ানো আর সত্যকে নিজের সম্পত্তি বলে দাবি করা, এই দুটো কিন্তু এক নয়। মনে রাখবেন, ইতিহাস মনে রাখে। হিস্ট্রি রিপিট ইটসেলফ, ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি, সেকেন্ড অ্যাজ ফ্রেজ। এটা কার্ল মার্কসের উক্তি। বিদ্রূপের বিষয় হলো, মার্কসের এই কথাটি আজ তার অনুগামীদের সবচেয়ে ভালো বর্ণনা করে। সত্য লুকোনো যায় না, ইতিহাস মনে রাখে, মানুষও মনে রাখে। মিথ্যে স্লোগান যত জোরে চিৎকার করা হয়, নির্লজ্জতা তত স্পষ্ট শোনা যায়। ধিক্কার এই লাশ খেকো রাজনীতিকে, ধিক্কার এই ইতিহাস চোরদের, ধিক্কার এই লাল ধাপ্পাবাজিদের। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সেই সঙ্গে প্রতিদিন নিত্য নতুন বিষয়ের ওপর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16,15,00,000 से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मा मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।